বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর প্রিয় ছাত্ররা, আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের যে জিনিসটা পড়বো সেটা হলো বেসিস অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলো আছে সেটা আমরা পড়ব। তো আমরা খেয়াল করো যে বেসিসে যাওয়ার আগে আমরা বেসিস বা শ্রেণীবিন্যাসের ভিত্তি সেটা কাকে বলবো সেটার আগে আমার মনে হয় যে আমরা আবার একটু ওই ক্লাসিফিকেশন যেটা সেটা একটু দেখে আসি। শ্রেণীবিন্যাসের মূল কথাটা হলো যে আমরা শ্রেণীতে বিন্যস্ত করব, গ্রুপে বিন্যস্ত করব। উদ্ভিদ বা প্রাণীকুলকে গ্রুপে বিভিন্ন ভাগে, ছোট বড় ভাগে বিন্যস্ত করব। তো বিন্যস্ত করাটাকে বলি আমরা ক্লাসিফিকেশন। আমরা অ্যানিমাল ক্লাসিফিকেশনের ডেফিনেশন যদি বলি তাহলে সেটা এমন হয় যে প্রাণীদের, পৃথিবীর তাবৎ প্রাণীদের তাদের দৈহিক বা চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে বিভিন্ন পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি ইত্যাদি ভাগে ভাগ করাকে শ্রেণীবিন্যাস বলে। আমি আবার বলছি, এইভাবে তোমরা শিখেছো, তোমরা সাথে মুখস্থ করো, এইভাবে মুখস্থ না করলেও হয়, কিন্তু তোমরা যেটা নিচের ক্লাসে শিখছো যে এইভাবে শিখছো। আবার বলছি, শ্রেণীবিন্যাস হলো পৃথিবীর তাবৎ জীবের, আমরা এখানে যদি প্রাণী শ্রেণীবিন্যাস পড়ো, প্রাণীদের কথা বলি যে প্রাণীদের, পৃথিবীর তাবৎ প্রাণীদের তাদের দৈহিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে বিভিন্ন ছোট বড় ভাগ, এই ছোট বড় ভাগটাকে আমরা ট্যাক্সন দিয়েই বলি। বড় বড় ট্যাক্সনগুলো যেমন পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি ইত্যাদি ভাগে ভাগ করার যে পদ্ধতি তাকে আমরা কি বলবো? শ্রেণীবিন্যাস। ঠিক আছে? তাহলে শ্রেণীবিন্যাস এটা কিন্তু কিসের ভিত্তিতে আমরা ভাগটা করবো সেটা মনে রাখতে হবে। ভাগটা করবো কিন্তু তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে, অর্থাৎ বৈশিষ্ট্য যদি হয় এক ধরনের তাহলে এক জায়গায় নেব, একটা ভাগে নেব। বৈশিষ্ট্য যদি হয় আলাদা ধরনের তাহলে আলাদা একটা ভাগে তাদেরকে নেব। তো এই যে বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ, তাহলে বৈশিষ্ট্য সবচেয়ে বড় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় শ্রেণীবিন্যাসের জন্য। তো শ্রেণীবিন্যাস করার জন্য আমরা অসংখ্য বৈশিষ্ট্য প্রাণীদের ক্ষেত্রে লক্ষ্য করব। তো এই অসংখ্য বৈশিষ্ট্যের ভিতরে সবচেয়ে বড় বৈশিষ্ট্য, সবচেয়ে মোটা দাগের বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো প্রথমেই আমাদের কনসিডার করতে হবে শ্রেণীবিন্যাসের জন্য, সেই বৈশিষ্ট্যগুলোকে বলি আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তি। আমি আবার বলছি যে শ্রেণীবিন্যাস হলো বৈশিষ্ট্যের সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা। আর এই বৈশিষ্ট্যগুলো অসংখ্য হয় বিভিন্ন প্রাণীর। তো এই অসংখ্য বৈশিষ্ট্যের ভিতরে যে সকল বৈশিষ্ট্যগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলোকে আমরা প্রথমেই বিবেচনা করি শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে, এবং যে বৈশিষ্ট্যগুলো অনেক বড় ধরনের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে আমরা কি বলছি? শ্রেণীবিন্যাসের ভিত্তি বা বেসিস অফ ক্লাসিফিকেশন। তো আমরা আজকে এই বেসিস অফ ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আমরা ক্লাসিফিকেশনের সংজ্ঞাটা শিখলাম, আর ক্লাসিফিকেশনের লক্ষ্য, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা এটা কিন্তু তোমরা আগে থেকে জানো। তারপর আমি আবার একটু বলছি যে শ্রেণীবিন্যাসের লক্ষ্যটা হলো যে অল্প সময়ে, অল্প শ্রমে কি করা যায়, যে অল্প খরচেও বলতে পারি আমরা পৃথিবীর তাবৎ জীব সম্পর্কে সম্যক ধারণা, একটা মোটামুটি ধারণা পাওয়াটাই হলো শ্রেণীবিন্যাসের লক্ষ্য। এর উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা এটাও তোমরা একটু শিখছো যে উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা অনেক ধরনের হতে পারে। তো এই উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হলো তার তাত্ত্বিক যে প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা যদি কোনো প্রাণী নিয়ে বা উদ্ভিদ নিয়ে গবেষণা করি, তাদের সম্পর্কে জানি, তাহলে কি হবে? পৃথিবীর জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হবে। তো এটা তাত্ত্বিক বিষয়, তাত্ত্বিক প্রয়োজনীয়তা। কিন্তু আমরা যদি দেখি যে পৃথিবীতে যে সকল উপকারী প্রাণী বা উপকারী জীব আমাদের আছে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করব, তাদের থেকে আরো বেশি উপকার কিভাবে পাবো, কিভাবে ক্ষতিকর প্রাণীগুলোকে শনাক্ত করব, তাদের থেকে ক্ষতির হাত থেকে কিভাবে বাঁচা যায়, এই বিষয়গুলো যে প্রয়োজন মিটায় সেটা শ্রেণীবিন্যাসের ফলিত প্রয়োজনীয়তা আমরা বলি। তাহলে শ্রেণীবিন্যাসের লক্ষ্য হলো, উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা আমরা সংক্ষেপে বুঝলাম, আর শ্রেণীবিন্যাস কাকে বলে সেটা বুঝলাম। আর শ্রেণীবিন্যাসের বড় বড় বৈশিষ্ট্যকে আমরা কি বলছি? যে বেসিস অফ ক্লাসিফিকেশন। বেসিস তার অর্থ হলো যে ভিত্তি, বেসিস অফ ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিন্যাসের ভিত্তি। তো এই ভিত্তিগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? খেয়াল করো, দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো আমরা বলি যে এক্সটার্নাল বেসিস, ঠিক আছে?
সেটা কি কি হতে পারে, যেমন আরেকটা কি হবে, আরেকটা হলো ইন্টারনাল বেসিস। ইন্টারনাল বেসিস এটাকে আমরা যদি সাপোজ এ দেই, তাহলে বি তে আসবে হলো ইন্টারনাল বেসিস। ইন্টারনাল বেসিস তার অর্থ হলো যে বাহ্যিক যে বড় বৈশিষ্ট্যগুলো আমরা কনসিডার করেছি এলিমিনেশনের ক্ষেত্রে, সেই বৈশিষ্ট্যগুলিকে আমরা কি বলবো, সেই বৈশিষ্ট্যগুলিকে আমরা বলবো বাহ্যিক ভিত্তিক বা বাহ্যিক বড় বৈশিষ্ট্য। আর যে সকল অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলো আমরা কনসিডার করেছি এলিমিনেশনের ক্ষেত্রে, প্রথমে সেগুলিকে বলবো আমরা অভ্যন্তরীণ বা ইন্টারনাল বেসিস অফ ক্লাসিফিকেশন। ঠিক আছে, আমরা এক এক করে বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে একটু দেখি। একটা হলো বাহ্যিক ভিত্তি বা এক্সটার্নাল বেসিস, তাকে আমরা মোটামুটি আজকে আমরা যে আলোচনা করবো সেটা এই বাহ্যিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করে আমরা দেখে নিই। সাইজ বা শেপ, একটা প্রাণীর আকার আকৃতি, তার ওয়ে অফ লিভিং, সে কিভাবে বসবাস করে, সিমেট্রি তার দেহের প্রতিসমতা, মেটাবলিজম বা খণ্ডকায়ন, ট্যাগমেটাইজেশন বা অঞ্চলায়ন, পোলারিটি বা প্রান্তিকতা এবং প্লেস বা তল, এই সাতটা বাহ্যিক বড় বৈশিষ্ট্যকে আমরা এলিমিনেশন ভিত্তি বলি। আর অভ্যন্তরীণ যে সকল বৈশিষ্ট্য আছে সেগুলোর প্রধান বৈশিষ্ট্য বা ভিত্তি হলো লেভেল অফ অর্গানাইজেশন, অর্থাৎ একটা বডি, প্রাণীর যে শরীর, তার দেহ, তার যে লেভেল, সে কোষীয় না আঙ্গিক অবস্থা তার ভিতরে করছে, ডেভেলপ হয়েছে, এটা আসলে গ্রাজুয়াল ডেভেলপমেন্টের যে বিষয় আমরা দেখবো সেখানে আলোচনা করবো। ক্লিভেজ, অর্থাৎ প্রথম দিকে যে মাইটোসিসগুলো, এমব্রায়োনিক লেয়ার অর্থাৎ গুরুডেস্তা, সিলোম আর নটোকট, পাঁচটা। তো এই ইন্টারনাল বৈশিষ্ট্যগুলো আমরা পরের দিন চেষ্টা করবো আলোচনা করতে। আজকে আমরা এই যে এক্সটার্নাল বেসিসগুলো যতদূর পারি আলোচনা করি। ঠিক আছে, তো প্রথম যে এক্সটার্নাল বেসিস, তোমরা লক্ষ্য করো যে শেপ অ্যান্ড সাইজ, একটা প্রাণীর আকার আকৃতি, খেয়াল করো আকার আকৃতি, এটা তোমরা বোঝো যে প্রাণী কত বড় কত ছোট, কিন্তু আসলে আপাত দৃষ্টিতে আমাদের একটা প্রাণী বড়, মাঝারি, ছোট এরকম বলতে পারি, কিন্তু বেসিক্যালি শ্রেণীবিন্যাসটা দেখো যে আমরা টোটালি এই ভিত্তিতে আকৃতি ভিত্তিতে দুই ভাগে ভাগ করে নিয়েছি প্রাণীদেরকে। প্রথম ভাগটাকে বলি আমরা মাইক্রোবস বা মাইক্রোস্কোপিক অর্গানিজম বা এখানে অ্যানিমাল বলবো। তো সেই ক্ষেত্রে কি হয় যে তাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, এত ক্ষুদ্র, খালি চোখে কোনো ক্রমেই দেখতে পাই না, এত ক্ষুদ্র। তো এদেরকে মাইক্রোবস বলি। তোমরা জানো যে মাইক্রোবস কারা? মাইক্রোবস হলো আমাদের মনেরা কিংডমের, প্রোটিস্টা কিংডমের, তাই না, যারা মনোসেলুলার ফাঙ্গাস আছে যেমন ইস্ট, এরা সব কি, এরা হলো মাইক্রোবস বা অণুজীব অথবা মাইক্রোস্কোপিক অর্গানিজম বা অতি ক্ষুদ্র প্রাণী। ঠিক আছে, তো এই যে অতি ক্ষুদ্র যারা, তাদের একটা ভাগ, আর সাইজের ভিত্তিতে আরেকটা ভাগ হলো ম্যাক্রো অ্যানিমাল বা ম্যাক্রো অর্গানিজম, অর্থাৎ যাদেরকে আমরা খালি চোখে দেখি, সে পিপিলিকাকেও দেখি, আবার একটা বড় নীলতিমি বা হাতিকেও দেখি, আমরা মানুষ, বট গাছ, সবই কি, এগুলো হলো ম্যাক্রো অর্গানিজম অর্থাৎ বড় জীব। আমরা এই ক্ষেত্রে প্রাণীদের কথা যদি বলি তাহলে একটু বড় প্রাণী আছে যাদের খালি চোখে দেখা যায়, সবই বড়। তাহলে এটা একটা বৈশিষ্ট্য, বড় ধরনের বৈশিষ্ট্য, যে তাদেরকে আমরা এককোষী বা অতি আনুবক্ষণিক বা আনুবক্ষণিক কিনা সেটা দেখবো, অথবা বৃহৎ কিনা খালি চোখে দেখা যায়, এটা একটা বড় বৈশিষ্ট্য। নেক্সট এক্সটার্নাল বেসিসটা হলো ওয়ে অফ লিভিং। ওয়ে অফ লিভিংটা আসলে তাদের জীবন পদ্ধতি, জীবন আচরণ, তারা কিভাবে বেঁচে থাকে পৃথিবীতে। তো এই বাসাটার ভিত্তিতে কিন্তু আমরা পৃথিবীতে সমস্ত প্রাণীগুলিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো তোমরা জানো যে মুক্তজীবী, অর্থাৎ আমরা মানুষ, পাখি, এরা সবই কি মুক্তজীবী। এদেরকে কেউ বেঁধে না রাখলেও তারা স্বেচ্ছায় একেবারে সম্পূর্ণভাবে প্রকৃতিতে বসবাস করতে পারে, একে অপরের উপরে ডিপেন্ডেন্ট হয় না বেঁচে থাকার জন্য। তো এদেরকে বলি আমরা মুক্তজীবী সদস্য। আর এক ধরনের সদস্য আছে, তাদেরকে আমরা প্যারাসাইট বলি। প্যারাসাইট অর্থ হলো পরজীবী, তাই না? তো পরজীবীরা সাধারণত একটু আগে যেটা বললাম যে ম্যাক্রো না, এরা মাইক্রো অর্গানিজমগুলো বেশি হয়, তবে ম্যাক্রো অর্গানিজমও প্যারাসাইট হয়, যেমন আমাদের কৃমি, অ্যাসকেরিস লাম্ব্রিকয়েডস, ঠিক আছে, অথবা লোয়ানা অথবা অস্ট্রেলিয়ান ক্রাফে, সবই কিন্তু ম্যাক্রো অর্গানিজমের মধ্যেই পড়ে। তো এই প্যারাসাইট অর্থাৎ যারা তাদের খাদ্য এবং আশ্রয়ের জন্য কোনো না কোনোভাবে অন্য কোনো প্রজাতির জীবের উপরে আংশিক বা সম্পূর্ণভাবে নির্ভরশীল হবে, সেই প্রাণীগোষ্ঠীকে আমরা কি বলবো? পরজীবী। আবার বলছি, যে সকল প্রজাতির সদস্য তাদের বেঁচে থাকার জন্য শেল্টার বা ফুড, এটা খাদ্য বা আশ্রয়ের জন্য কি করবে, অন্য কোনো প্রজাতির সদস্যের দেহের বাইরে বা ভিতরে, অথবা কিছু সময়ের জন্য অথবা সম্পূর্ণ সময়ের জন্য কি হবে, নির্ভরশীল হবে। যদি নির্ভরশীল হয় তাহলে সেই যে নির্ভরশীল প্রজাতি, তাকে আমরা কি বলবো? প্যারাসাইট। এবং তোমরা এটাও জানো যে ওই
যে বড় সদস্যের উপরে তারা নির্ভরশীল হয় তাকে বলি কিন্তু আমরা হোস্ট। তাহলে প্যারাসাইটের এই যে সংজ্ঞা, এই সংজ্ঞার ভিত্তিতে আমরা প্যারাসাইটের ক্লাসিফিকেশন করতে পারি। যেমন প্রাণীর বাইরে যদি থাকে, তারা কোনো অন্য প্রজাতির প্রাণীর বাইরে বা জীবের বাইরে তাদের অবস্থান হয় প্যারাসাইট, বাইরে থেকে তারা খাদ্য আশ্রয় গ্রহণ করে, তাহলে সেটাকে আমরা বলি এক্সটার্নাল প্যারাসাইট। যেমন আমাদের উকুন, ঠিক আছে, মাইট, যেগুলো এগুলো সব কি এরা বাইরে থাকে, এরা দেহের ভিতরে ঢোকে না, তাহলে এক্সটার্নাল প্যারাসাইট এগুলো বা বাহ্যিক পরজীবী। আর অভ্যন্তরীণ বা ইন্টারনাল প্যারাসাইট কি? ইন্টারনাল প্যারাসাইট হলো যারা অন্য কোনো প্রজাতি, যেমন আমরা মানুষ হোমোসেপিয়েন্স, আমাদের কিন্তু ইন্টারনাল অনেক প্যারাসাইট আছে। যেমন আমি অ্যাসকেরিসের কথা বললাম, কেশকৃমি বা গোলকৃমি তোমরা বলো, এটা দেহের ভিতরেই থাকে, তাই না? ফ্যাসিওলা হেপাটিকা, লিভারের কৃমি। তাহলে এই কৃমিগুলো কি আমাদের দেহের বাইরে থাকে না, দেহের ভিতরে থাকে, এই জন্য এটা হলো ইন্টারনাল প্যারাসাইট। আবার দেখো যে প্যারাসাইট সে যদি হয় বাধ্যতামূলকভাবে প্যারাসাইট, অর্থাৎ আমার দেহে অথবা কোনো অন্য কোনো হোস্টের দেহে ছাড়া সে বসবাস করতে পারবে না, বেঁচে থাকবে না, তখন ওই প্যারাসাইটকে বলবো আমরা অব্লিগেটরি প্যারাসাইট। অব্লিগেটরি মানে বাধ্যতামূলক প্যারাসাইট। যেমন কেঁচো যদি আমার দেহের ভিতরে, বা কেঁচো কৃমি, কেঁচো কৃমি অর্থাৎ গোল কৃমি যদি মানুষ বা অন্য কোনো ম্যামলের দেহে সে বসবাস না করে, বাইরের পরিবেশে বাঁচতে পারে না, মারা যাবে। তাহলে এটা কি? এটা হলো অব্লিগেটরি প্যারাসাইট, বাধ্যতামূলক পরজীবী। কিন্তু তোমরা যদি দেখো যে মশা অথবা যোগ কিন্তু রক্ত খায় বিভিন্ন স্তন্যপায়ী বা মেরুদণ্ডী প্রাণীদের, কিন্তু তারা রক্ত না খেয়েও পরিবেশে যদি রক্ত না পায় তাও বেঁচে থাকতে তাদের খুব একটা অসুবিধা হয় না। তো এইটাকে আমরা কি বলবো যে ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট, অর্থাৎ ঐচ্ছিক পরজীবী। তাহলে পরজীবীদের আমরা এই যে ভাগটা শিখলাম, বাহ্যিক বা অভ্যন্তরীণ পরজীবী এবং বাধ্যতামূলক পরজীবী বা ঐচ্ছিক পরজীবী। তো ঠিক আছে, আমরা এই যে ওয়ে অফ লিভিং সেটা বুঝলাম। আমরা নেক্সট সিমেট্রি, এটা গুরুত্বপূর্ণ একটা বেসিস অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ শ্রেণীবিন্যাসের ভিত্তি। তো এই সিমেট্রি বাংলা হলো প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা আসলেই কাকে বলে? প্রতিসাম্যতা হলো যে কোনো প্রাণীর তার দেহের যে কোনো কি বলা যায় যে অক্ষ, মধ্য রেখা, সেইটার ভিত্তিতে তাদেরকে যদি আমরা একাধিক সমান অংশে ভাগ করতে পারি, আবার বলছি যে একাধিক সমান অংশে যদি ভাগ করতে পারি, তাহলে সেই প্রাণীগুলিকে বলবো আমরা সিমেট্রিক্যাল অ্যানিমাল। আবার বলছি যে প্রতিসাম্য প্রাণী। যেমন আমাকে যদি এই দৈর্ঘ্য অনুদৈর্ঘ্য বরাবর, মধ্যরেখা বরাবর, অক্ষ বরাবর যদি ভাগ করা হয়, তাহলে দুই হাত, এক হাত এক পাশে যাবে আর এক হাত দুই পা এরকম, তাহলে এটাকে বাহ্যিক দিক দিয়ে আমার মর্ফোলজিক্যালি একেবারে দুইটা খানিকটা ইকুয়াল অবস্থা পাবো আমরা। তাহলে এটা আমরা বলতে পারি থেকে আমরা দ্বিপার্শ্বীয়, অর্থাৎ পার্শ্বদেশ বরাবর দুইটা সমান ভাগে ভাগ করছি। তাহলে এরকম ভাগ যদি করা সম্ভব হয়, কোনো এরকম দুইটা না বা ততোধিক ভাগে ভাগ করা সম্ভব যদি হয়, তখন সেই প্রাণীকে বলবো আমরা সিমেট্রিক্যাল অ্যানিমাল। সিমেট্রিক্যাল অর্থাৎ প্রতিসাম্য প্রাণী। আর যদি একদম সম্ভব না হয়, যেমন একটা তোমরা গ্লোবাস অ্যানিমাল, যেমন তোমাদের ওই যে শামুক, স্নেলকে কিন্তু তুমি ধরে যদি ভাবো যে এটাকে আমি দুটা বা ততোধিক সমান ভাগে ভাগ করবো, কিন্তু কোনো ক্রমে সেটা সম্ভব হবে না। ঠিক আছে, একটা অ্যামিবাকেও কিন্তু এইভাবে সমান অংশে ভাগ করা যাবে না। তো এই যে ভাগ যাতে করা যায় না কোনো ক্রমে একাধিক সমান অংশে, সেটাকে বলি আমরা অ্যাসিমেট্রিক্যাল অ্যানিমাল, অর্থাৎ অপ্রতিসম প্রাণী। তাহলে প্রতিসাম্য প্রাণীগুলোকে আবার কিন্তু বেশ কিছু ভাগে ভাগ করা যায়। প্রতিসাম্য প্রাণীগুলোকে আমরা কি ভাগে ভাগ করব? আমরা ইন্টারনাল বেসিস গুলো মুছে দেই। আমাদের সাইজ হলো, ওই অফ লিভিং হলো, আমরা সিমেট্রিতে আছি, তাই না? তো প্রতিসাম্যতার ক্ষেত্রে আমরা বলছি যে প্রতিসাম্য আর অপ্রতিসাম্য, তাই তো? প্রতিসাম্য প্রাণীগুলো এদেরকে আমরা ভাগ করতে পারি, এই যে একটু আগে বললাম দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। যেমন আমরা মানুষ, আমাদের দেহের দুই পাশ একেবারে ইকুয়াল, এরকম অনেক প্রাণী আছে। ম্যামল প্রায় সবগুলোকে আমরা এইভাবে দুইটা সমান অংশে ভাগ করতে পারি। এরা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য পাশ বরাবর। তুমি অন্য প্রাণী দেখো, গরু, ছাগল, সব কিছু কিন্তু এরকম অনুদৈর্ঘ্য রেখা বরাবর দুইটা সমান অংশে ভাগ করা যেতে পারে। তাহলে এটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আর
এরকম না, দেখো যে তাদের কেন্দ্র বরাবর সাপোজ একটা প্রাণী এরকম সিলিন্ড্রিক্যাল অ্যানিমাল, সিলিন্ডার, বুঝছো? তো এই সিলিন্ড্রিক্যাল অ্যানিমালটাই আমরা যদি ভাগ করি, সাপোজ এখানে তাদের থাকে, পর্ষিকা থাকে না, এটা নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে বেসিক্যালি তাদেরকে এই যে সেন্টার, তাই না, এটা গোলাকার প্রাণী, তো সেন্টার বরাবর যদি এরকম একাধিক ভাগে, যত ভাগে ভাগ করা যায়, একাধিক হবে, 2 বা ততোধিক ভাগে ভাগ করা যায়, সেটাকে বলবো আমরা ওরিও, অর্থাৎ রেডিয়াল সিমেট্রি। রেডিয়াস বরাবর অনেকগুলো ভাগে ভাগ করা যাবে, সমান অংশ ভাগ, প্রত্যেকটা ভাগে একটা করে, সাপোজ এখানে কোষিকা আছে, তো এরকম ভাগ যদি হয় সেটাকে কি বলবো আমরা? ওরিও প্রতিসম, রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রির ক্ষেত্রে দেখো যে তোমরা স্টারফিশ দেখেছো, এটাকে আমরা কি বলতে পারি? যে পঞ্চ ওরিও প্রতিসম। স্টারফিশ কেমন হয়? এই যে 5টা বাহু, সাপোজ এই সেন্টার বরাবর কিন্তু আমরা এই একটা ভাগ, এই আরেকটা ভাগ, ঠিক আছে, এই আরেকটা ভাগ, এই আরেকটা ভাগ, এইখান থেকে আরেকটা ভাগ, তাহলে 1 2 3 4 5টা সমান অংশে ভাগ করা যাবে। এটাকে বলবো আমরা পঞ্চ ওরিও প্রতিসম, ঠিক আছে? তো পঞ্চ ওরিও বা ওরিও, এটা নানান ভাগে হতে পারে। এই ওরিও প্রতিসম্যর আরেকটা ভাগ আছে, আমরা ওরিও প্রতিসম্য লিখলাম, তাহলে ওরিও প্রতিসম্য আমরা বুঝলাম। ওরিও প্রতিসম্য, ওরিও প্রতিসম্যের একটা গুরুত্বপূর্ণ ভাগ হলো দ্বি ওরিও প্রতিসম্য, ঠিক আছে? দ্বি ওরিও, আমরা ওটা কি লিখলাম? যে পঞ্চ ওরিও প্রতিসম্য, আর একটা কি বলছি? যে দ্বি ওরিও প্রতিসম্য। দ্বি ওরিওটা কেমন? দ্বি ওরিওটা হলো আসলে ওরকম সিলিন্ড্রিক্যাল অ্যানিমাল, সাপোজ এটা একটা গোলাকার প্রাণী, তো এই গোলাকার প্রাণী এটা লম্বা এদিকে অবস্থা থাকতে পারে, এরকম থাকতে পারে, কিন্তু আমাদের ডিটেইলস হলো যে তার দেহে যদি কিনা 2টা অঙ্গ থাকে, এবং 2টা অঙ্গ, সাপোজ আমরা এখানে 2টা কোষিকা আঁকলাম, ঠিক আছে, 2টা কোষিকা বা ফ্লাজেলা আঁকলাম, তো এর কেন্দ্র বরাবর আমরা কি করতে পারি? এই যে কোষিকা বরাবর তাকে 2 ভাগে ভাগ করলে 2টা প্রতিসম হবে, এবং সমকোণ বরাবর আরেকটা সেকশন যদি নেই, তাহলে এটা কি হবে? 4টা সমান অংশ ভাগ হবে, 4টা সমান। তাহলে এই যে পরস্পর সমকোণে, অর্থাৎ একে অপরের আড়াআড়ি ভাবে সেকশন নিলে, 2 বার সেকশন নিলে 2 বার 4টা প্রতিসম অবস্থা সৃষ্টি করবে। এখানে কিন্তু প্রত্যেকটা প্রতিসম কি অবস্থায় দেখো যে এরকম করে হাফ কি আছে, ফ্লাজেলা আছে, এই যে এখানে হাফ আছে, এখানে হাফ আছে, এখানে হাফ আছে। তাহলে 2টা অঙ্গ যদি এরকম থাকে কোনো গোলাকার প্রাণীতে, এবং তাদেরকে যদি পরস্পর সমকোণে 2 বার বিভাজন করে 4টা সমান অংশ পাই আমরা, সেটাকে কি বলবো? দ্বি ওরিও প্রতিসম্য। আবার বলছি, দ্বি ওরিও প্রতিসম্য। তো এটা এক ধরনের প্রতিসম্যতা। আর গোলীয় প্রতিসম্য বলে আরেকটা বিষয় আছে, গোলীয় প্রতিসম্য। তো গোলীয় প্রতিসম্যতা হলো কোন প্রাণী স্ফেরিক্যাল, একেবারে গোলাকার। এই গোলাকার প্রাণী আবার তার আসলে এগুলো তোমার প্রোটোজোয়া হয় মেইনলি, এবং তারা কলোনি ফর্ম করে, চারিদিকে কি থাকে? এরকম অসংখ্য প্রাণী এ ধরনের একটা কলোনি ফর্ম করে থাকে। যেমন তোমরা ভলভক্সের নাম শুনেছো, ভলভক্স কলোনি। তো ভলভক্স কলোনি কিন্তু বেসিক্যালি একটা প্রাণী, অনেকগুলো প্রাণী, তো বেসিক্যালি তারা এই ধরনের একটা গোলাকার কলোনি ফর্ম করে। এই কলোনিকে যদি তুমি যে কোনো ফুটবল সব, তাহলে তার কেন্দ্র বরাবর এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে, তুমি যে দিক দিয়েই ভাগ করো, যদি কেন্দ্র টাচ করে ওই ভাগ করার রেখাটা, বিভাজন রেখাটা, তাহলে সে কি একটা ফুটবলকে, একটা গোলককে যদি আমরা ভাগ করি, তাহলে সে যতবার ভাগ করতে যাব সে সমান অংশ ভাগ হয়ে যাবে। তো এই সমান অংশে ভাগ হয় একটা গোলাকার প্রাণী, এদেরকে বলি আমরা গোলীয় প্রতিসম। যে কোনো তল বরাবর, এটা হলো যে কোনো তল বরাবর যদি বিভাজন করি, তাহলে 2টা সমান অংশ বিভাজন হবে, না মধ্যরেখা, না আড়াআড়ি ভাবে, না অনুদৈর্ঘ্য ভাবে, তুমি যে কোনো ভাবে যদি তার কেন্দ্র টাচ করে সেট করো, তাহলে অলওয়েজ কি হবে? 2টা সমান অংশ ভাগ হয়ে যাবে, যেটা আমরা গোলকের ক্ষেত্রে লক্ষ্য করি। তো সেই বিভাজন যদি কোনো প্রাণীতে হয়, তুমি গোলাকৃতি প্রাণী থাকে, যেমন আমি বললাম ভলভক্স কলোনি, তাদের ক্ষেত্রে এটাকে আমরা বলবো গোলীয় প্রতিসম্যতা।
ঠিক আছে, তাহলে আমাদের এই সিমেট্রিটা আমরা বুঝলাম। ঠিক আছে, প্রতিসাম্যতাটা আমরা বুঝলাম। প্রতিসাম্যতা আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো মেটামেরিজম। তোমরা কেঁচো দেখেছো, যোগ দেখেছো, এই প্রাণীগুলো একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন। আমরা যদি একটা কেঁচো এরকম আঁকি, দেখো যে কেঁচোর ক্ষেত্রে কি হবে, যে তার দেহগুলো এরকম কি আছে, সমান আকৃতির কিছু খণ্ড অংশ বাহ্যিকভাবে আমরা দেখি। তাহলে এই যে কোনো প্রাণী তার দেহ যদি এরকম খণ্ডিত থাকে এবং সম আকৃতি বা অসম আকৃতির খণ্ড দ্বারা একের পর এক যুক্ত হয়ে দেহ গঠন করে, তাহলে ওই খণ্ডগুলোকে আমরা বলি মেটামেয়ার বা সোমাইড। ঠিক আছে, অথবা সিগমেন্ট বলতে পারি আমরা। এটা কি একটা সিগমেন্ট, এটা একটা সিগমেন্ট, অথবা কি বলি মেটামেয়ার। ঠিক আছে, মেটামেয়ার থেকে মেটামেরিজম। আর এটাকে বাংলায় যদি বলি আমরা, তাহলে খণ্ডকায়ন। এটা কি হবে, খণ্ডক থেকে খণ্ডকায়ন, খণ্ডকায়ন। ঠিক আছে, তো এই খণ্ডকায়ন বা সিগমেন্টেশন, সিগমেন্টেশন আমরা বলতে পারি, সিগমেন্টেশন বা খণ্ডকায়ন বা মেটামেরিজম। এটা আবার দেখো যে দুই ধরনের হতে পারে। যে শুধু এরকম বাহ্যিকভাবে যদি হয়, তাহলে সেটাকে আমরা বলবো যে এটা অপ্রকৃত খণ্ডায়ন, অপ্রকৃত খণ্ডায়ন। আর যদি এটা এরকম হয়, তোমরা জানো যে প্রাণীগুলোর এর ভিতরেও কি আছে, পৌষ্টিক নালী আছে না, তার বাইরে সিলোম আছে। তাহলে আমরা যদি এখান থেকে আর একটা লাইন এরকম আঁকি, তাহলে এটা কি পৌষ্টিক নালী, আর তার বাইরে এটা সিলোম। তো সিলোমের ভিতর এর বাইরে যেমন এরকম খণ্ডিত, আমরা বাইরের খণ্ডকায়নটা দেখি এরকম, খেয়াল করো। তো দেখো যে বাইরের দিকেও এরকম খণ্ডক আছে, সিগমেন্ট আছে, আর ভিতরে যে সিলোম ছিল, সিলোমটা এই যে এই সিলোমের মতো এরকম খণ্ডক আছে। তার মানে কি, তার ভিতরে বাইরে উভয় জায়গায় তার খণ্ডিত অবস্থা আছে। তো এই খণ্ডকায়নকে আমরা বলি যে রিয়েল সিগমেন্টেশন বা প্রকৃত খণ্ডকায়ন। সেটা কোথায় হবে, যদি কিনা তোমার দেহের ভিতরে অর্থাৎ সিলোমেও খণ্ডকায়ন থাকে, এক্সটার্নালি বাইরের দিকেও খণ্ডকায়ন থাকে, সেটাকে কি বলবো, প্রকৃত খণ্ডকায়ন। আর যদি কিনা শুধু বাইরে থাকে, শুধু বাইরে সিলোমে নেই, যদি এরকম সিলোমে না থাকে, তাহলে সেটাকে শুধু বাইরে আছে, তখন সেটাকে কি বলবো, তখন সেটাকে বলবো যে এটাও কি অপ্রকৃত খণ্ডকায়ন। তো এটা অপ্রকৃতটা কিন্তু শুধু ভিতরে না, যদি এরকম বাইরে আছে, ভিতরে আছে কিন্তু বাইরে নেই, ভিতরে আছে বাইরে খণ্ডকায়ন, তাহলে এটাও কি বলবো, এটা অপ্রকৃত খণ্ডকায়ন। ঠিক আছে, আবার খণ্ডগুলো যদি এরকম একই আকার আকৃতির হয়, তাহলে সেটাকে কি বলবো, সমখণ্ডকায়ন, সমখণ্ডকায়ন বা সমখণ্ডায়ন। আর যদি কিনা হোমোনোমাস মেটামেরিজম আমরা বলি, আর হেটারোনোমাস বা অসমখণ্ডকায়ন কি হবে, যদি কিনা খণ্ডকায়নগুলো একই দৈর্ঘ্যের না হয়, একটা বড় একটা ছোট, আমি এখানে আঁকি যে একটা এত বড় একটা ছোট আবার একটা বড়, এরকম যদি হয় যে খণ্ডকায়নগুলো একই আকার আকৃতির না, এটা বিভিন্ন আকার আকৃতির হতে পারে, ছোট বড় হবেই। যদি কিনা ছোট বড় হয়, সেটাকে বলবো আমরা হেটারোনোমাস মেটামেরিজম, অর্থাৎ অসম খণ্ডকায়ন। তাহলে খণ্ডকায়নের ভাগ কি আমরা বললাম, যে প্রথম ভাগটা বললাম যে প্রকৃত খণ্ডকায়ন, আর একটা হলো অপ্রকৃত খণ্ডকায়ন। ঠিক আছে, আর একটা ভাগ আমরা কি শিখলাম, যদি আমরা অন্যভাবে ভাগ করি, তাহলে এটাকে কি দাঁড়াবে, যে আরো দুইটা ভাগ আমরা করতে পারি, সমখণ্ডকায়ন, সমখণ্ডকায়ন, আরেকটা হবে অসম খণ্ডকায়ন। মানে তোমরা এই মেটামেরিজমটা বুঝছো। ঠিক আছে, এরপরে আসি আমরা ট্যাগমেটাইজেশন। ট্যাগমেটা শব্দের অর্থ হলো অঞ্চল। আসলে এটা কেমন, তো খেয়াল করো যে এই ধরনের পতঙ্গগুলোর দেহে বাহ্যিকভাবে তার
খণ্ডকায়ন আছে কিন্তু অনেকগুলো খণ্ড মিলে আবার একটা বিশেষ অঞ্চল সৃষ্টি করছে। যেমন এটা হলো মস্তক অঞ্চল, আমরা বলি এটা মস্তক অঞ্চল, তাই না? এটাকে কি বলি? বক্ষ অঞ্চল। আর এটাকে কি বলি ইনসেক্টের ক্ষেত্রে? এটা হলো তোমরা তেলাপোকা বা ঘাস পরিপোষ উদরীয় অঞ্চল। তো এই যে থোরাসিক রিজিয়ন বা সেফালিক রিজিয়ন অথবা অ্যাবডোমিনাল রিজিয়ন, এই যে রিজিয়ন বা অঞ্চল, ঠিক আছে, রিজিয়ন বা অঞ্চল, এটা কিসের ভিত্তিতে হয়েছে? যে অনেকগুলো স্পষ্ট বা অস্পষ্ট খণ্ডকায়ন মিলে এক একটা অঞ্চল একটা বিশেষ গঠন সৃষ্টি করছে। তো এরকম যদি সৃষ্টি হয়, যেমন আমি তোমাদের বললাম, সেটা কোথায় সৃষ্টি হয়? সেটা হয় এই যে আর্থ্রোপড পর্বের প্রাণীদের ক্ষেত্রে। তোমরা চিংড়ির ক্ষেত্রে কি দেখবে? চিংড়ির ক্ষেত্রে কিন্তু এই দুইটা মিলে একটা ক্যারাফেস সৃষ্টি করে, এটাকে আমরা এই দুটো মিলেই নাম করি সেফালোথোরাক্স বলি আমরা। হেড এবং বক্ষ অঞ্চল এটা মিলে একটা গঠন তৈরি করে, পুরাটা এরকম একটা গঠন। সাপোজ তাহলে এই হেড বক্ষ মিলে যখন একটা অঞ্চল সৃষ্টি করে, তখন তার বডি দুইটা অঞ্চল, অর্থাৎ শিরোবক্ষ আর হলো উদর। একটা ইনসেক্টের ক্ষেত্রে কি লক্ষ্য করবে? তিনটা অঞ্চল, একটা মস্তক অঞ্চল, বক্ষ অঞ্চল, উদরী অঞ্চল। তাহলে অঞ্চলটা কি? অঞ্চল হলো যে একাধিক খণ্ডক অথবা খণ্ডক যদি নাও থাকে, দেহের বাহ্যিকভাবে এরকম বেশ কিছু মোটা অংশ ভাগ করা যায়, একাধিক অঙ্গ যেখানে থাকে। তো এই ধরনের বিভাজনকে বলি আমরা অঞ্চল। আর এই বিভাজন, এই অঞ্চলকে বলি আমরা ট্যাগমেটা বা অঞ্চল, আর এই বিভাজনকে বলি আমরা ট্যাগমেটাইজেশন বা অঞ্চলায়ন। তাহলে ট্যাগমেটা আর সিগমেন্ট বা মেটামেয়ারের পার্থক্য কি? মেটামেয়ার বা সিগমেন্ট হলো ছোট ছোট খণ্ডক, আর এই ধরনের অনেক খণ্ডক মিলে যদি একটা বিশেষ অংশ তৈরি করে দেহের, সেটাকে আমরা কি বলবো? ট্যাগমেটা বা অঞ্চল। আর এই ট্যাগমেটার ভিত্তিতে আমরা ক্লাসিফিকেশন করি, যেমন আমরা বললাম যে আর্থ্রোপড প্রাণীর দেহে এই ধরনের ট্যাগমেটা থাকবেই, ঠিক আছে? তো যারা ট্যাগমেটাইজেশন, আমাদের আর একটা বাহ্যিক বৈশিষ্ট্য আছে, এটা পড়ে আমরা আজকের মধ্যে শেষ করবো। সেটা হলো আর দুইটা আছে, এলেন এবং পোলারিটি। পোলারিটিটা আমি সংক্ষেপে বলি যে আমাদের প্রান্ত, তল, ঠিক আছে? তো এই প্লেন মানে তল আর পোলারিটি বলে প্রান্ত। তো প্রান্তটা কি? যেমন আমাদের এই যে আমার বডি সাপোজ, তা আমার বডিতে তুমি এই দিক দিয়ে দেখো, এই অংশটাকে বলি আমরা অ্যান্টেরিয়ার ফেস, অ্যান্টেরিয়ার। যদি পিছন দিক দিয়ে দেখো, সেটা হবে পোস্টেরিয়ার ফেস। মানে পোস্টেরিয়ার কি হবে? পোলার। এটা কি? অ্যান্টেরিয়ার পোলার। যদি পিঠের দিকে দেখো, সেটা ডরসাল পোলার। এটা যদি সামনের দিকে দেখো, সেটা হলো আমাদের ভেন্ট্রাল বা অঙ্কীয় তল। এগুলো তল আমাদের। এটাকে আমরা কি বলি? ল্যাটারাল সাইড বা পার্শ্বীয় তল। তো এগুলো তল। আর যদি আমরা মানে তাদেরকে প্রস্থচ্ছেদ বা দৈর্ঘ্যচ্ছেদ করি একটা প্রাণী, যদি সাপোজ এরকম একটা প্রাণী, তো এই প্রাণীটা যদি আমরা এইভাবে ভাগ করি, তাহলে কি হবে? সেটা হলো তোমার অনুদৈর্ঘ্য প্রস্থচ্ছেদ। আর যদি এইভাবে প্রস্থচ্ছেদ করি, তাহলে সেটা প্রস্থচ্ছেদ, ঠিক আছে? অনুদৈর্ঘ্য যেটা দৈর্ঘ্য বরাবর ছেদের কিন্তু দুটা আছে। একটা হলো যে পার্শ্বীয় বরাবর, যেমন আমার এই পার্শ্ব বরাবর যদি ভাগ করি আমাদের এইভাবে, সেটা কিন্তু হবে অনুদৈর্ঘ্য প্রস্থচ্ছেদ, বা এটাকে স্যাজিটাল লাইন বলি আমরা। আর যদি ঠিক এই পিছনে ভেন্ট্রাল, সামনে ডরসাল পাশ থাকবে, তখন সেটাকে বলি আমরা সম্মুখ বিভাজন বা সম্মুখ তল, ঠিক আছে? তাহলে আজকে আমরা যে বিষয়গুলো পড়লাম মনে থাকবে তোমাদের। আমরা পরের দিন কি করবো? যে ইন্টারনাল ব্যাসেসগুলো পড়বো। আজকে 7টা এক্সটার্নাল ব্যাসেস পড়লাম। তো ধন্যবাদ সবাই।